সকালবেলায় ওয়াশরুমে স্বামীর কয়েকটা জিন্সের প্যান্ট আর শার্ট নিয়ে ধুতে যাচ্ছিল রিমি। এমন সময় পকেট চেক করতেই তার হাতে উঠে আসলো একটা ওষুধের পাতা। সেটা দেখে সে বেশ অবাক হয়ে গেল। তাই সে দাঁড়িয়ে ভাবলো, এই ওষুধের পাতা তাহিরের প্যাকেটে কেন? সে ভালো করেই জানে এটা একটা জন্ম নিয়ন্ত্রণ পিল, কিন্তু এই মুহূর্তে এই ওষুধ রিমির নিজের খাওয়ার কথা নয়। তাই এই ওষুধ তার স্বামীর পকেটে কেন, সেটা কিছুতেই তার মাথায় আসছে না। রিমির মনে হলো বিষয়টি এক্ষুনি ফোন দিয়ে জেনে নেওয়া উচিত। তাই সে তাড়াতাড়ি প্যান্ট রেখে হাত মুছে ওষুধের পাতা নিয়ে নিজের ঘরে গেল ফোন দিতে। সে কয়েকবার ট্রাই করলো, কিন্তু তাহের কল রিসিভ করছে না। ঠিক তখনই কলিং বেলের শব্দ হলো। রিমি মনে করলো নিশ্চয়ই তাহের দুপুরের খাবার খেতে এসেছে, এখনই ওকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা দরকার। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতেই রিমি দেখলো কাজের মেয়ে প্রিয়া কাঁদতে কাঁদতে এগিয়ে এলো একটা ফাইল হাতে। কি ব্যাপার প্রিয়া, এভাবে কাঁদছিস কেন? আর তুই সকালে আজকে কাজে আসিসনি কেন? এতক্ষণে কেন? প্রিয়া কিছু বলছে না, শুধু কেঁদেই চলেছে। কি ব্যাপার, তোর কি হয়েছে আমাকে বলবি তো? তোর কি টাকার দরকার? আচ্ছা, আমি তাহেরকে বলে তোকে কিছু টাকা ম্যানেজ করে দিব। ভাবি, আমার কি হয়েছে সেটা আমি কোন মুখে বলবো বলো? আমার যে সর্বনাশ হয়ে গেছে। রিমি এবার প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তুই আমাকে শেয়ার করতে পারিস, বল তোর কোন ক্ষতি হয়েছে? প্রিয়া বলল, আপু, আমি যদি কথাটা তোমাকে বলি তাহলে সব থেকে বড় ক্ষতি তোমার হবে, তাই তোমাকে বলতে চাচ্ছি না। আমার কথা তোকে চিন্তা করতে হবে না প্রিয়া, তাছাড়া আমার কি ক্ষতি হবে? তুই আমাকে বল না কি হয়েছে। প্রিয়া তার হাতে থাকা ফাইলটা এগিয়ে দিল। ফাইলটা হাতে নিয়ে চোখ বুলিয়ে রিমি খুশি হয়ে বলল, এটা তো খুশির সংবাদ। তুই এমন মন খারাপ করেছিস কেন? তুই প্রেগনেন্ট, সেটা আগে বলবি তো। কিভাবে বলবো আপু? আমার মতো একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হলে সমাজ কি তা সহজে মেনে নেবে? এবার রিমির টনক নড়ল। ঠিক বলেছে, সেটা আমার মাথায় আসেনি। তাহলে বল, ছেলেটাকে নিশ্চয় তোর প্রেমিক। তুই আমাকে নামটা বল, আমি তাহেরকে বলে তোর সাথে বিয়ে দিয়ে দিব আমাদের বাসায়। প্রিয়া কিছু বলতে চেয়েও বলতে না পেরে কাঁদতে কাঁদতে চলে গেল। রান্নাঘরের সামনে এসে প্রিয়া অঝরে কাঁদতে লাগলো। তখন রিমি এসে বলল, কি ব্যাপার, তুই আমাকে নামটা বলছিস না কেন? আমি তো বললাম তোর সাথে বিয়ে দিয়ে দিব, তাহলে আর কিসের টেনশন তোর? প্রিয়া বলল, আপা, আমি যদি নামটা বলি তাহলে সব থেকে বেশি কষ্ট পাবে তুমি, কারণ আমার মানুষটা যে তোমার ঘরের মানুষ। আমি চাই না আমার জন্য তোমার সংসার নষ্ট হয়ে যাক। রিমি উত্তেজিত হয়ে বলল, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তুই আমার স্বামীর দিকে ইঙ্গিত করছিস সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই যেটা বলছিস সেটা আমি বিশ্বাস করি না, অসম্ভব। প্রিয়া এবার একটা ওষুধের পাতা রিমির হাতে তুলে দিল। এটা একই রকম সে ওষুধের পাতা যেমনটা একটু আগে সেও একটা পেয়েছে তাহিরের প্যান্টের পকেটে। ভাইয়া আমাকে এই ওষুধের পাতাটা দিয়েছিল আর বলেছিল নিয়মিত এখান থেকে খেতে, কিন্তু আমি আসলে ইচ্ছা করেই খাইনি। কিন্তু এখন মনে হচ্ছে আমি না খেয়ে ভুল করে ফেলেছি। এখন আমি কি করব আপা? প্রিয়ার কথাগুলো শুনে রিমির মাথা ঘুরে উঠল। সে কিছুতেই যেন কিছু মেলাতে পারছে না। প্রিয়া তাকে কোনো রকমে ধরে ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর দরজা খুলে ড্রয়িং রুমে এসে বসলো তাহের। রিমি, কোথায় তুমি? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো তো। কথাটা বলতে না বলতেই তার চোখের সামনে এসে পড়ল একটা ওষুধের পাতা। কি ব্যাপার, তোমাকে বললাম এক গ্লাস পানি আনতে, তুমি আমার সামনে ওষুধ নিয়ে আসলে কেন? আর এটা কিসের ঔষধ? রিমি হালকা হেসে বলল, যে ওষুধের পাতা তুমি দুইটা কিনেছো সেটা চিনতে পারছো না? মানে আমি কেন এই ওষুধ কিনতে যাব? আমার সাথে আর নাটক করতে হবে না তাহের। আমি তোমাকে এতটাই ভালোবাসতাম, তোমার প্রেমে আমি অন্ধ ছিলাম, তাই এত লেখাপড়া শিখেও একটা সাধারণ গৃহবধূর মতো তোমার সংসার করছি, কিন্তু তাই বলে তুমি আমার সাথে এমন জঘন্য একটা কাজ করতে পারলে? তাহের বেশ অবাক হয়ে বলল, রিমি, আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না তুমি কিসের কথা বলছো। তুমি আমার কথা বলছো, আমাকে এত সন্দেহ করছো কেন? এমন সময় সেখানে প্রিয়া এসে দাঁড়ালো। এরকম একটা সহজ সরল মেয়ের সর্বনাশ করতে তোমার একটুও বিবেকে বাঁধলো না, তাই না? তাহের বলল, ও যদি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে এটা কিভাবে প্রমাণ হলো যে ওর বাচ্চার বাবা আমি? ছি তাহির, ছি, তুমি এখনো আমার সাথে অভিনয় করছো। আমি এক্ষুনি আমার সব গুছিয়ে চলে যাচ্ছি, তোমার সাথে আমি আর এক ঘরে থাকবো না। রুমে এসে নিজের ব্যাগ গোছানো শুরু করলে কাঁদতে কাঁদতে তখন তাহির এসে বলল, রিমি, আমার একটা কথা শোনো, আমাকে বলো কেন তুমি মনে করছো আমি এই বাচ্চার বাবা? রিমি হাত ছাড়িয়ে বলল, কারণ ওই ওষুধের পাতা আমি তোমার প্যান্টের পকেটে পেয়েছি, আর এই একই রকম আর একটা পাতা তুমি ওকে দিয়েছো। জানো মেয়েটা কিভাবে কাঁদতে কাঁদতে আমাকে সব বলেছিল একটু আগে? রিমি, তোমার ভুল হচ্ছে, আমি আবারও বলছি, আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে আমি কখনো ঠকাইনি। রিমি ব্যাগটা গুছিয়ে বলল, আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথা শুনতে পারছি না, সরি। ভালো থেকো, তবে মনে রেখো ওই মেয়েটার সাথে আমি কোনো অন্যায় করতে দিব না তোমাকে। আমাকে ডিভোর্স দিয়ে তোমাকে ওকে বিয়ে করে নিতে হবে। কথাগুলো বলে চলে গেল রিমি। তাহির পেছন থেকে কয়েকবার ডাকলেও রিমিকে থামাতে পারল না। তারপর তার বেশ রাগ হলো প্রিয়ার উপর। মনে মনে বলল, এই বিষয়টা নিয়ে প্রিয়ার সাথে অবশ্যই কথা বলা উচিত। কেন মেয়েটা তার সংসারে এভাবে আগুন জ্বালিয়ে দিল? তাহির ছুটে গেল প্রিয়ার কাছে। প্রিয়া তখন সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে আর হাসছে। এমন সময় তাহির গিয়ে টিভি বন্ধ করে বলল, কি সমস্যা তোর? কেন আমার সংসারে এভাবে আগুন লাগিয়ে দিয়েছিস? আচ্ছা, আমি তো তোর কোনো ক্ষতি করিনি। প্রিয়া দাঁড়িয়ে হেসে বলল, সত্যি আপনি আমার কোনো ক্ষতি করেননি, আসলে আপনি ভালো মানুষ। তবে কি জানেন, আমি না বেশ কয়েকদিন ধরে অনেক টাকার অভাবে আছি। সামনেই আমার বেশ কিছু ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু সেগুলোর না অনেক দাম, সেগুলো কিনতে আমার অনেক টাকার দরকার। এখন কিভাবেই টাকা পাবো কিছুতেই মাথায় আসছে না, তাই কাল অনেক চিন্তা ভাবনা করে এই প্ল্যান করেছি। আর ঔষধের পাতা কিনে আপনার প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়েছি আপার না দেখার মতো করে। তাহির একটা চট দিয়ে বলল, তোর টাকার দরকার তাই তুই আমার সাথে এমন করবি? আমাকে বললেই তো আমি তোকে টাকাটা দিয়ে দিতাম, আমাকে আবার মারছেন কেন? আসলে আমার তো 2-1 হাজার টাকার দরকার না, আমার
আমার দরকার 1,00,000 টাকা। আপনি যদি আমাকে টাকা দিয়ে দেন তাহলে আমি আবার আপাকে সব সত্য কথা বলে দিব। তখন দেখবেন আপনার সংসার আবার ঠিক হয়ে গেছে। এটা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আপা আপনার কোনো কথা বিশ্বাস করবে না। তাহের মনে মনে ভাবলো মেয়েটাকে সে এতদিন সহজ সরল মনে করেছে, কিন্তু তার মধ্যে যে এত জটিলতা সেটা আজকে প্রমাণ হলো। আর এই মুহূর্তে মেয়েটার কথা শোনা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই নিজেকে নির্দোষ প্রমাণ করা। ঠিক আছে, তুই কালকে সকালে আয়, আমি টাকাটা ম্যানেজ করে রাখবো। প্রিয়া নাচতে নাচতে চলে গেল খুশিতে। পরদিন সকালে প্রিয়া দরজা খুলে ঢুকলো আস্তে আস্তে। সে আজ বেশ খুশি, কারণ সে আজ অনেক টাকা পাবে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। বেডরুমের দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখলো তাহির কালকের পোশাকেই এখনো শুয়ে আছে মাথায় হাত দিয়ে। সে কাছে গিয়ে বলল, ভাইয়া আমি এসে গেছি, আমার টাকাটা দিবেন না? তাহির হাতটা সরিয়ে বলল, পাশের ড্রয়ারে রাখা আছে, নিয়ে যা। প্রিয়া ড্রয়ার খুলে দেখলো সেখানে অনেক টাকা। সে তাহিরের দিকে তাকালো, তার কোনো হুঁশ নেই। সে সব টাকা হাতে তুলে নিয়ে খুশি মনে বেরিয়ে গেল। মেইন দরজার সামনে আসতেই তাকে পেছন থেকে ডাক দিল কেউ। পেছনে ঘুরে দেখলো দাঁড়িয়ে আছে রিমি। রিমিকে দেখে অবাক হয়ে প্রিয়া বলল, কি ব্যাপার আপা, কাল বাসা থেকে আপনি চলে গেলেন রাগ করে, আজকে আবার চলে এসেছেন? আমি বাসা থেকে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু রাগ করে চলে যায়নি। তোর মতো ধূর্তা অপরাধীকে ধরার জন্য আমাকে নাটকের আশ্রয় নিতে হলো। তারপর কাছে এসে একটা চটিয়ে বলল, তুই আমার স্বামীর নামে খারাপ ইঙ্গিত করেছিস শুধুমাত্র টাকার জন্য। শুধুমাত্র টাকার লোভে তুই ওর নামে কত বড় একটা অপবাদ দিয়ে দিলি। এবার অপেক্ষা কর, আমি পুলিশে ফোন দিয়েছি, ওরা এসে তোকে নিয়ে যাবে। প্রিয়া টাকাগুলো ফেলে বারবার ক্ষমা চাইতে লাগলো রিমি আর তাহেরের কাছে। প্রিয় ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। শেয়ার করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। গল্পটি রচনায় ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।